This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার শিউরিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে মুদিখানা দোকানের মালিকের বিরুদ্ধে তার দোকানে ভাঙচুর চালানো হচ্ছে। অভিযুক্ত গ্রেপ্তারির দাবিতে শিউরিতে তুলকালাম, ব্যবসায়িক দোকানে ভাঙচুর, আগুন জ্বালিয়ে পথ অবরোধ। কেন পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি? এই অভিযোগে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। পুলিশকে ডেডলাইন দেওয়া হয়েছে আজ বিকেল 5টা পর্যন্ত। 5টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। এখনো পলাতক অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া, যে দোকানদার ওই নাবালিকাকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পিছনে একটি ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ, ধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ এখনো পর্যন্ত তাকে খুঁজছে, কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্তর দাদাকে। তাকে জিজ্ঞাসাবাদ করে ভাই কোথায় রয়েছে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সর্বোত্তম চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকেও মূল অভিযুক্ত যে বাড়ি, সেই বাড়িতে গিয়েও তল্লাশি চালানো হলো। একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্তের খোঁজে, কারণ উত্তেজিত হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। আপাতত তারা পথ অবরোধ তুলে নিলেও কিন্তু আবারও যে ফের তারা আন্দোলনের পথে হাঁটবেন, সেটা কিন্তু কার্যত এলাকার যারা মহিলা রয়েছে বিশেষ করে তারা স্পষ্ট করে দিচ্ছেন যে আপাতত 5টা পর্যন্ত সময় দেওয়া হলো। যদি বিকেল 5টা পর্যন্ত ওই অভিযুক্তকে ধরতে না পারে পুলিশ, তাহলে আবার যে আন্দোলনের পথে যাবে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য খুব পরিষ্কার যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটবে, এবং এই যে অভিযুক্ত তার বিরুদ্ধে কিন্তু এর আগেও এই ধরনের কাজকর্মের একাধিক অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছেন। সব মিলিয়ে কিন্তু একেবারে উত্তেজনাপূর্বক হয়ে রয়েছে এই মুহূর্তে এই পরিস্থিতি, এবং স্থানীয়দের বক্তব্য যে কোনো মতেই এই রেয়াত করা যাবে না এই ব্যক্তিকে 5টার মধ্যে, মানে 5টায়। তারপর স্থানীয় বাসিন্দারা এটাও স্পষ্টত বলে দিচ্ছেন যেই জনতা তারা কিন্তু নিজেদের আইন হাতে তুলে নিতেও দ্বিধাবোধ করবে না, এমনটাও কিন্তু তাদের বক্তব্য। শিউরিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তুলকালাম, কি বলছেন স্থানীয় এলাকার বাসিন্দারা শোনাবো তাদের বক্তব্য। পাশাপাশি স্থানীয় যে কাউন্সিলর তার স্বামীর বক্তব্য শোনাবো। ওর সঙ্গে কথা বলছে তো বাচ্চাটাকে পিঠে হাত বোলাতে বলে তো ও ভেতর দিকে নিয়ে চলে গেল এক ওই দোকানের দিকে, আর এই পাশে যে শাটারটা আছে সেটা থেকে ও ভেতরে ঢুকে গেল। আমি ওর ওই দেখে আমি বাইরের লাইটটা অফ করে সাইডে গিয়ে দাঁড়ালাম। হাঁটা মারতে মারতে গিয়ে জিজ্ঞাসা করলাম, প্রদীপদা তুমি বাচ্চাটা যে ঢুকলো তোমার দোকানে বেরোলো না যে? নিয়ে বলছে কই কেউ আসেনি তো। আমি বললাম না, আমি নিজের চোখে দেখেছি ঢুকতে। আমি আবার ঘুরে এসে ওর দোকানের ভেতরে গিয়ে গোটাই তন্ন তন্ন করে খুঁজছি, অন্ধকার নেই। ও মানে বের করে দিয়েছে পেছন দিক থেকে। বলছে বাচ্চাটা তো দৌড়ে গেল বাড়িতে কাঁদতে কাঁদতে। আমি ওর বাড়িতে গেলাম বাচ্চাটার কাছে, বাচ্চাটাকে গিয়ে সমস্ত কিছু জিজ্ঞাসা করলাম, ও সব স্বীকার করলো। ওই স্থানীয় একজন ফোন করেছিল, ফোন করার পর বললো এরকম একটা ঘটনা আছে এই প্রত্যক্ষদর্শী, এবং আমি বললাম সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে, এবং পুলিশ এসে আসামি যে সে পালিয়ে গেছে, আসামিকে পায় না, আসামি দাদাকে ধরে নিয়ে গেছে। হাজমের একটা মুদিখানা দোকান আছে, এবং মেয়েটার বয়স সম্ভবত 9 থেকে 10 বছর। অবশ্যই ইমিডিয়েটলি তাকে, যে মাটির তলে থাকলে মাটির তল থেকে তাকে খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করে তার এগেনস্টে যত আইনি পদক্ষেপ আছে করবে। শিউরিতে তুলকালাম সেই ছবি দেখালাম আপনাদের। এবার নিউ ব্যারাকপুরের ছবি দেখাই। নিউ ব্যারাকপুরেও লজ্জাজনক ঘটনা, জমি বিবাদের জেরে বিবস্ত্র করে মার, লজ্জায় আত্মঘাতী গৃহবধূ। নিউ ব্যারাকপুরে তুলকালাম, গৃহবধূর আত্মহত্যার পর এখনো পর্যন্ত এক প্রতিবেশীকেই গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। বেশ কয়েকদিন ধরেই গৃহবধূর বাড়ি লাগোয়া জমি হাতানোর চেষ্টায় স্থানীয় একদল দুষ্কৃতী। প্রতিবাদ করলে মত্ত অবস্থায় হামলা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ। আরো বিস্তারিত জানাবেন দীপঙ্কর রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। দীপঙ্কর, এখনো পর্যন্ত ঠিক অভিযোগটা কি? পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করেছে এমন কথাও তো বলছেন এলাকার বাসিন্দারা।
দেখো, পরিবারের তরফ থেকেই অভিযোগ রয়েছে। তারা যখন গত পরশু দিন রাত্রিবেলা নিউ ব্যারাকপুর থানাতে এসেছিলেন, সেই নিউ ব্যারাকপুর থানাতে এসে যাতে যথার্থ সহযোগিতা পুলিশের তরফ থেকে যেটা পাওয়া উচিত ছিল সেটা তারা পাননি, বা পুলিশের যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেই ভূমিকা নেয়নি, যার ফলেই কিন্তু পুলিশের একটা গাফিলতি তারা লক্ষ্য করেছেন। এবং পরবর্তীতে যখন থানা থেকে বলা হয় যে তারা আপনারা অ্যাডজাস্ট করে নিন, একটা সমস্যা হয়েছে সেটা মিটিয়ে নিন, এই মীমাংসা হয়ে যাওয়ার পর যখন তারা ফিরে যান তখন এই যারা অত্যাচারী তারা কিন্তু আবার গিয়ে অত্যাচার করতে শুরু করে, আবার মারধর করতে শুরু করে। রাত্রে কোনো রকমে মিটে গেলে সকালবেলা যখন বাড়ি থেকে অন্য পুরুষ বা তার শ্বশুর তারা যখন কাজে বেরিয়ে যান তখন আবার ওই মহিলার ওপরে নির্যাতন করা হয়, তাকে মারধর করা হয়, তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়, এই সমস্ত অভিযোগ রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই মহিলা লজ্জায় আত্মঘাতী হয়েছেন এবং তিনি সুইসাইড নোটে স্পষ্ট করে লিখে দিয়েছেন যে যারা তার বিরুদ্ধে এইভাবে অত্যাচার করেছে, যারা তার জমি নিয়ে এরকম অত্যাচার করছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। কিন্তু এই তারা তাদের এই সমস্ত লেখা থাকা সত্ত্বেও পুলিশ কিন্তু এখনও পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করেছে, যাকে গতকাল আটক করেছিল, তাকে আজকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। এর সঙ্গে প্রসঙ্গত প্রশ্ন আসছে যে বাকি যারা রয়েছে তারা কোথায় গেল, তাদেরকে কেন এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারলো না, এই সমস্ত নানা বিষয়ের প্রশ্ন রয়েছে। পাশাপাশি যে কথা যেটা তোমাকে মনে করিয়ে দিই, মুখ্যমন্ত্রী নিজে যেখানে ধর্ষকদের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, সেখানে পুলিশ কেন আলাদা করে মিটিয়ে দিতে গেল, পুলিশ কেন বলতে তাদের যথার্থ ভূমিকা পালন করলো না, পরিবারের তরফ থেকে যে কথা বারবার বলা হচ্ছে, তাহলে হয়তো এই প্রাণটা বেঁচে যেত, এমনটা মনে করছেন এলাকার মানুষজন। দীপ, একেবারে দীপঙ্কর, তোমাকে অনেক ধন্যবাদ। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তাঁরা কটাক্ষ, মহিলাদের ওপর অত্যাচারকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কার্যত রোজনামচায় পরিণত করে ফেলেছে। কি বললেন তিনি, শুনুন। বাংলার মেয়েকে চাই বলে যিনি নির্বাচনে জিতে ক্ষমতায় এলেন, তার বাংলায় মেয়েরা যে সুরক্ষিত নয় সেটা আমরা খুব ভালো করেই জানি। এবং মহিলার উপর অত্যাচার হওয়াটা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। জাস্টিস দেওয়া তো দূরে থাক, তারা আরও বেশি করে অত্যাচারিত হচ্ছে। এই বস্ত্র একজন মহিলার খুলে যায়নি, সারা বাংলার আত্মসম্মানের এবং সম্মানের এবং মহিলাদের সম্মানের বস্ত্র খুলে গেছে, আমরা নগ্ন হয়েছি। রাজ্য সরকার দুষ্কৃতীদের প্রশ্রয় দেয়, কটাক্ষ সিপিএম নেতা শতরূপ ঘোষের। পশ্চিমবাংলার একজন মহিলাকে যদি বিবস্ত্র করে তার উপর অত্যাচার করা হয়, প্রথম কথা হচ্ছে যারা এটা করছে তারা জানে যে আমাদের সরকার চলছে, দুষ্কৃতীদের নিজের সরকার চলছে, অতএব আমাদের কাউকে ভয় পেতে হবে না। ওই কদিন আগে যেটা দেখেছিলাম বেলঘরিয়া জয়ন্ত সিংয়ের মতো, যেখানে সেখানে এটা চাইলেই করা যায় মহিলাদের সঙ্গে। না, আরজিকর থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে অসংখ্য ঘটনা বাংলার মহিলাদেরকেও বুঝিয়ে দিয়েছে নিজেকে নিজের বাঁচিয়ে চলতে হবে। আর যদি এই নেকড়ে হায়নাগুলোর হাতে কখনো ধর্ষিত হতে হয়, কখনো লাঞ্ছিত হতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় নেকড়ে হায়নাদের সঙ্গে থাকবে। যেরকম এরা সন্দীপ ঘোষের সঙ্গে থেকেছে, সঞ্জয় রায়কে প্রশ্রয় দিয়েছে, সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেহেতু চিরকালই নেকড়ে হায়নাদের সঙ্গে থাকবে, অতএব বাংলার একজন মায়ের তখন আত্মহত্যা করা ছাড়া বিচার চাওয়ার জন্য তার কাছে আর কোনো পথ খোলা থাকে না। এটাই বাংলার বাস্তবতা। সাজ্জাক এনকাউন্টারে খতম, তার সাগরেদ সেও পুলিশের জালে। কালিয়াচকের ত্রাস জাকির, তাকেও গ্রেপ্তার করা গেছে। কিন্তু কোথায় বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী? প্রমোটারকে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়ার পর কেটে গেছে 38 দিন, এখনো অধরা শাসক কাউন্সিলর। তার চিলাপাতার রিসর্ট থেকে শুরু করে দীঘার হোটেল, কোথাও সমরেশের খোঁজ মেলেনি। সত্যি কি সমরেশকে খুঁজে পাচ্ছে না পুলিশ, নাকি একেবারে নিশ্চিন্তে কারোর আশ্রয় রয়েছে তৃণমূলের সমরেশ? জানবো আমার সহকর্মী রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, তৃণমূল কাউন্সিলর 1 মাসের বেশি সময় হয়ে গেল লাপাতা, নিখোঁজ, বেপাত্তা। পুলিশ কি করছে? পুলিশের ইন্টেলিজেন্স কি করছে? দেখো, সেই প্রশ্নটা আমরা বারংবার তুলছি। অর্থাৎ দীর্ঘ ঘটনার 38 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অর্থাৎ এফআইআর কপিতে যার নাম 1 নম্বরে রয়েছে, অর্থাৎ বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আর 2য় নম্বর কার রয়েছে? রাজারহাট গোপালপুর যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভা ছাত্রনেতা গোবিন্দ দাস। এই দুজন কিন্তু এখনো পর্যন্ত তাদের হদিশ মেলেনি। কোথাও কি পুলিশ, যেটা প্রমোটার যে কিশোর হালদার যেটা দাবি করছেন প্লাস অভিযোগ করছেন যে প্রভাবশালী, অর্থাৎ কোনো এক অদৃশ্য শক্তির ক্ষমতা বলে তাদের কি ধরা যাচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু কিশোর হালদার প্রমোটার তুলেছেন। অর্থাৎ গত বছরের 15ই ডিসেম্বর যে কিশোর হালদারকে তোলা চেয়ে মারধর করা হয়েছিল রাজারহাট গোপালপুর পৌরসভার অন্তর্গত রঘুনাথপুরে। একেবারে রঞ্জিত, আমাদের নজর থাকবে এদিকে। 1 মাস পেরিয়ে যাওয়ার পরও কেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে পুলিশ খুঁজে পাচ্ছে না?
আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, 30 দিনেরও বেশি হয়ে গেছে, প্রমোটার পিটিয়ে এখনো পর্যন্ত বেপাত্তা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, তাকে পুলিশ এখনো খুঁজে পাচ্ছে না, কেন? এই যে আপনারা বলছিলেন সাজ্জাককে এনকাউন্টার, দুটোই নাটক। আমরা সাজ্জাকের এনকাউন্টারকে বিরোধিতা করছি না, যে যেমন করবে তাকে ভাই যেমন ফল পেতে হবে। তাকে রাতারাতি 48 ঘন্টার মধ্যে একদম বাংলাদেশের বর্ডার ছুঁই জায়গা থেকে চুলের মুঠি ধরে টেনে এনে গুলি করে দিল, আর একে খুঁজে পাচ্ছে না। দুটোই নাটক, কারণ একে নির্দিষ্ট ওখানকার এক যুব নেতার শেল্টারে রাখা আছে। সজল বাবু, এই তৃণমূল কাউন্সিলর কি এতটাই প্রভাবশালী যে 35-37 দিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ একে খুঁজে পায় না? উনি প্রভাবশালী নন, উনি প্রভাবশালীদের মাল দেন, উনি প্রভাবশালীদের টাকা দেন। এই যে 35 লাখ 50 লাখ একটা বাড়ি থেকে চাইতেও দম লাগে। আপনার সারা জীবনের রোজগার, আমার তো সারা জীবনের রোজগার হবে এটা। বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। পরে খবরে নজর রাখি, তৃণমূলের শিক্ষা সেলে আমূল সংস্কার, আবার মাথাচাড়া দিয়ে উঠল নবীন প্রবীণ দ্বন্দ্ব। অধ্যাপক এবং শিক্ষকদের সংগঠন থেকে বাদ পড়লেন অভিষেক পন্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি নয়া তালিকা, সোশ্যাল মিডিয়ায় অন্তত এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কমিটিতে জায়গা হলো না কার, কমিটিতে জায়গা হলো না অভিষেক সেনা বলে দাবি করা অধ্যাপক মণিশঙ্কর মণ্ডলের। একই পরিণতি মহিদুল ইসলামেরও, রাজ্য সভাপতি থেকে জেলা সমস্ত পদে বদল আনল তৃণমূল। আমরা অভিষেকের সেনা, আমাদের এভাবে দমানো যাবে না, বিস্ফোরক অভিষেকপন্থী শিক্ষক নেতা মহিদুল ইসলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না। আমাদেরকে একাধিকবার হুমকি দেন যে কেন এগুলো করে, আমাদেরকে সরিয়ে দেওয়া হবে। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া, তাদের কোনো কাজ করতে হবে না, এরকম বিশৃঙ্খলা তৈরি করে আসছিলেন। আজকে তিনি আমাদের সেই সরিয়ে দিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক এবং তার নেতৃত্বেই আমরা কাজ করি, ফলে গোটা রাজ্যব্যাপী শিক্ষক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আমরা সেভাবেই থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করাতেই পদ হারিয়েছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন মণিশঙ্কর মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করা ছাড়া, তার যে কর্মকাণ্ড সেগুলোর প্রচার ও প্রসার করা ছাড়া এদের আর কোনো অপরাধ নেই। আর এটা কোনো অপরাধ হতে পারে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যে ব্যক্তি বা যাদের কাছে এটা অপরাধ বলে মনে হচ্ছে, এর ব্যাখ্যা তারাই দিতে পারবেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছেন মাননীয় নেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সেক্ষেত্রে আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সমর্থন জানানো এবং তার ভূয়সী প্রশংসা করা বলেই আমার মনে হয়। এটাতে কোনো, এবং আমি মনে করি, এখনও মনে করি যে এই যে ঘটনাগুলো ঘটছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাতসারে হচ্ছে না এবং তার অনুমতিক্রমে হচ্ছে না। এখানে মানে কিছু ব্যক্তি, কোনো একজন ব্যক্তি বা তার সঙ্গে আরও অ্যাসোসিয়েট 1-2 জন আছে, তারা নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করবার জন্যেই এই কাজগুলো করছেন। প্রকাশ হওয়া তালিকা অগণতান্ত্রিক, অভিযোগ পুরুলিয়ার অপসারিত জেলা সভাপতি সোনালী বন্দ্যোপাধ্যায়। মাননীয় শ্রী ব্রাত্য বসুর পেজ থেকে একটি রদবদলের লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে উনি বলেছেন যে সমস্ত জেলা সভাপতিদের সুপারিশক্রমে এই লিস্টটি প্রকাশিত হয়েছে, কিন্তু আমার জেলা সভাপতি শ্রী সৌমেন বেলথরিয়া আমার নামটি সুপারিশ করেছিলেন প্রাইমারি জেলা সভাপতি হিসেবে, কিন্তু আমার নামটি সেখানে রাখা হয়নি। এক্ষেত্রে আমার রাজ্য সভাপতি মহিদুল ইসলামের নামটিও বাদ পড়েছে। মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলি, তার পোস্টগুলিকে লাইক সাপোর্ট করি। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? তাহলে কি যারা অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করবে তারা কি দলবিরোধী কাজ করছে, আমরা কি দলবিরোধী কাজ করছি? এটা প্রশ্ন রইল।
অভিষেকের হয়ে প্রচার করাতেই অপসারণ, মণিশঙ্কর মণ্ডলের মতন একই দাবি অপসারিত রাজ্য কার্যকরী সভাপতি বুবাই কোলেরও। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতির কার্যকরী সভাপতি। আমাদের মাননীয় মন্ত্রী তিনি আমাদের এই ডায়মন্ড হারবারের এমপি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি এবং তার এই প্রকল্পের বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করি। সেইভাবে তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। তিনি নিয়োগও করেননি, তিনি সরানোনি। নতুন তালিকা নিয়ে জিজ্ঞাসা করা হলে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যে সরিয়েছে বা যে অ্যাপয়েন্ট করছে সে বলতে পারবে। আমি অ্যাপয়েন্টও করিনি, আমি সরাইও নি। যে অ্যাপয়েন্টিং অথরিটি বা রিমুভিং অথরিটি সে বলতে পারবে। এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়াতে তৃণমূলের শিক্ষা সেল থেকে নাকি অনেক শিক্ষক এবং অধ্যাপককে সরিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই অপসারিত শিক্ষক অধ্যাপকরা অভিযোগ করছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, কে কার অনুগামী, কে কার ঘনিষ্ঠ টিএমসিতে, এটা ওদের ব্যাপার। নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কে থাকবে কে বাইরে যাবে। কিন্তু এই যে বাদ দেওয়া হচ্ছে না, তাতে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার কি লাভ হচ্ছে? শিক্ষার্থীদের, শিক্ষাকর্মীদের, টিচারদের কি লাভ হবে? এই লড়াই তো তাদের নিজের ঘরের লড়াই, সে লড়াই চলতে থাক। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো লাভ হয় সেরকম কোনো পরিবর্তন হোক না। দিলীপবাবু, এর ফলে কি তৃণমূলের মধ্যে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব বহুদিন ধরেই শোনা যাচ্ছিল সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠলো? সে দ্বন্দ্ব তো আছেই। নবীনদা ক্ষমতা দখল করতে চাইছে, প্রবীণদা ছাড়তে চাইছে না। সিপিএম ছিল, এটা আরো ব্যাপক হচ্ছে যত সময় এগোচ্ছে। তাদের মনে হচ্ছে যে ক্ষমতায় কদিন থাকবে পার্টি ঠিক নেই, কিছুদিন তো ভোগ করেনি, আর এটা তো কিছুদিনের মধ্যে রাস্তাতেই নামবে। এবং এই যে গুলিগুলা চলছে তার মধ্যেই এগুলো আছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ব্রেকের পর ফিরে এলাম 11টায় 11 নিয়ে। আর এবার যে খবরে নজর রাখবো, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে মধ্যমগ্রাম থেকে ধৃত চয়ন বড়ুয়া বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা চয়ন 2021-এ আসাম সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। আরো বিস্তারিত জানবো এই ধৃতের বিষয়। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রিয়, এখনো পর্যন্ত তদন্তে আর কি চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে? দীপ, দেখো, এই যে যুবক মধ্যমগ্রাম থেকে যাকে কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করেছিল, প্রথমে কিন্তু তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র এবং পাসপোর্ট উদ্ধার হয়েছিল সেখানে কিন্তু তার নাম বা পরিচয় হিসাবে সে পলাশ বিশ্বাস নাম সে তদন্তকারীরা জানতে পারে। এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, এই পলাশ বিশ্বাস আদতে চয়ন বড়ুয়া, সে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা এবং সেখানেই সে ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এবং পরবর্তী 2021 সালে ভারত বাংলাদেশের যে অসম সীমান্ত দিয়ে সে ভারতে আসে 2021 সালে, এবং তারপর দিল্লি, চেন্নাই সহ কলকাতার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে সে যুক্ত ছিল। এবং বেশ কিছু মাস আগেই কিন্তু উত্তর 24 পরগনা মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায় এসে সে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে এবং তার বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল। সেই কারণেই সে নিজের এই যে চয়ন বড়ুয়া নাম, সেই নাম পাল্টে পলাশ বিশ্বাস নাম দিয়ে টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করে এবং সেই নথিকে সামনে রেখে সে পাসপোর্ট তৈরি করেছিল। এমনকি বিদেশে পাড়ি দেওয়ার জন্য, ভিসার জন্যও কিন্তু সে অ্যাপ্লাই করেছিল, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এই পলাশ বিশ্বাস নামে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে সেগুলো সমস্তটাই কিন্তু ভুয়ো। তার আসল নাম পরিচয় হিসেবে তদন্তকারীরা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুপ্রিয়। নজর রাখো। আরো একটা খবরে নজর রাখবো। উত্তরপাড়ায় নেশা মুক্তি কেন্দ্রে আবাসিকদের ওপর অত্যাচার করার অভিযোগ। আবাসিকদের চিকিৎসার নামে মারধর করা হতো বলে অভিযোগ। প্রতিবাদে সরব আবাসিকদের পরিবার। এর পাশাপাশি নেশা মুক্তি কেন্দ্রের মালিক মিঠুন বর্ধন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তারই মহিলা সহযোগীর। অভিযুক্ত মালিক মিঠুন বর্ধন পলাতক। সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। নজর রাখতেই হবে মালদা দিকে, কারণ মালদায় আবার খুন। এবার ইংরেজবাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায় নৃশংসভাবে খুন করা হলো এক টোটো চালককে। টোটো চালককে কুপিয়ে খুনের অভিযোগ দুই মত্ত ব্যক্তি যাত্রীর বিরুদ্ধে। অভিযোগ, ভাড়া দিতে অস্বীকার করলে টোটো চালকের সঙ্গে বচসা বাঁধে দুই যাত্রীর।
অভিযোগ, 2 যাত্রী ধারালো অস্ত্র দিয়ে এরপর এলোপাথারি কোপাতে থাকে ওই টোটো চালককে। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় টোটো চালকের নাম কাজল ঘোষ। প্রশ্ন উঠছে, দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত কেন? পুলিশে কি ভয় নেই? ক্রমশই অপরাধের ভরকেন্দ্র হয়ে উঠছে মালদা। টোটোতে করে প্যাসেঞ্জার নিয়ে গেছিল বেলবাড়ি ঘাট শ্মশান, দিয়ে টোটো ভাড়া চাইছিল, ভাড়া দাও, না ভাড়া দিব না, এই কথাবার্তা হতে মানে তর্ক হলো। তর্ক হতে যাওয়ার গেছিল ধারানো অস্ত্র, হাঁসর কোপ মেরে দিল। ভাড়া চাইছিল, ভাড়া দিচ্ছিল না, ওরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সেই জন্য কোপটা ঝেড়েছে। ওরা 4 থেকে 5 জন ছিল। 2 জনের নাম জানতে পেরেছি, বিমল মণ্ডল, শ্যামল মণ্ডল। নজর রাখবো পরের খবরে। টিটাগড়ে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার নাবালকের দেহ। 3 দিন ধরে নিখোঁজ ছিল বুলু দাস। থানায় মিসিং ডায়েরি করে পরিবার। আজ সকালে আবর্জনা তোলার সময় সাফাই কর্মীরা দেহটি দেখতে পান। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।